স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ি এলাকা। হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে। সংঘর্ষে আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেমরা যাত্রাবাড়িতে মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি। এদিকে ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রবিবার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার সকালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী, স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ চলে। এই অবস্থাটা খুবই খারাপ। এদিকে আমাদের ৩ জন খুবই গুরুতর আহত, বাঁচবো কিনা জানি না। আর ওরা ওই সাইড থেকে অনেক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করতেছে। বিরতি রাখছি, ওদের ক্যাম্পাস আমরা তছনছ করেছি। আমাদের যেটা টার্গেট ছিল সেটা সফল হয়েছি। সোহরাওয়ার্দী ক্যাম্পাস কিভাবে ভেঙেছে, আমাদের কবি নজরুলে কিভাবে আঘাত করেছে, তার উদ্দেশ্যে আমরা তাদেরকে রিভেঞ্জ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু তারা আমাদেরকে উল্টা ধাওয়া দিছে। সংঘর্ষে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর কারণ বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে সন্ধ্যার আগেই সরে যায় জিয়াফতের আহ্বানে আসা আন্দোলনকারীরা। রাজশাহীতেও প্রথম আলো অফিসে ভাঙচুর হয়েছে। এদিকে গণমাধ্যমে হামলা এবং বন্ধের চাপ সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রথম আলো কার্যালয়ের সামনে আজও জড়ো হন আন্দোলনকারীরা। তারা বলছেন এই পত্রিকা ভারতীয় আগ্রাসনের সহায়তা করছে, কথা বলছে ফ্যাসিস্টদের পক্ষে। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এজন্য দুপুর থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে বিপুল পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় কার্যালয়ের মূল ফটক। বেশ কিছু সময় অবরুদ্ধ ছিলেন প্রথম আলোর সংবাদকর্মীরা। যারা সুশীল এবং সবসময় যারা ইন্ডিয়ার পক্ষে থাকে তারাও কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধেই ফেসবুকে অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি আপামর জনসাধারণ এই আন্দোলনের পক্ষে আছে। আমরা চাচ্ছিলাম যে এই দায়টা তারা স্বীকার করবে, তারা পদত্যাগ করবে। এদিকে রাজশাহীতেও প্রথম আলোর কার্যালয়ের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী তৎপরতার অভিযোগ তোলেন। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে গণমাধ্যম ইস্যুতে কথা বলেন তথ্য উপদেষ্টা। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার থেকে প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বিভিন্ন কর্মসূচি করছে আন্দোলনকারীরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে ঋণের নামে জড়ো হওয়া থেকে শুরু করে একদিনে এত হামলার ঘটনা সরকারের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। আর স্থানীয় সরকার উপদেষ্টা জানালেন 2 কলেজের হামলার ঘটনায় নিহতের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। সোমবার দিনব্যাপী ঢাকার বিভিন্ন প্রান্তে আন্দোলন আর বিক্ষোভ। হামলা হয় প্রথম আলোর আঞ্চলিক অফিসেও। দেশের এমন উত্তাল পরিস্থিতিতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি 2 উপদেষ্টা। তথ্য উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে জানাতে হবে সরকারকে। সংস্কারের পদক্ষেপ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তার। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাজ থেকে যাতে আমরা বিরত থাকি। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আরেক উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ওপর পুরনো কায়দায় চাপ প্রয়োগ করতে চায়নি সরকার। তবে হামলা লুটপাটে অংশ নেয়াদের বিরুদ্ধে ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর এবং মারধর
তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। যে কোনো ধরনের আন্দোলনে রাইট ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়, হতাহতের মতো ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে, তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চিন্ময় দাস ব্রহ্মচারীর ব্যাপারে ডিএমপি আপনাদেরকে জানাবেন। আমরা যেটা জানি উনি আটক হয়েছেন এবং উনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে, সেটা ডিএমপি আপনাদেরকে ফার্দার আরো ডিটেইলস জানাবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে অস্থিরতা তৈরি করতে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র পথ নির্বাচন। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন বিএনপি জামাত সহ সাংবাদিক নেতারা। এ সময় বিভিন্ন কালাকানুন তৈরি করে আগে সাংবাদিকদের দমিয়ে রাখার সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি। অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি। স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন, বেতন কাঠামো সহ নানা বিষয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তারেক রহমান। আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংশোধিত আইনে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাবেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো, সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে।
দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। মামলা নেওয়ার মতো ঘটনায় মামলা না নিলে সংশ্লিষ্ট থানায় ওসিদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। সকালে ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। কোনো পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। আর পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। যদি অ্যাকশন না পান আমাকে বললেন, আমি চলে যাব, আমি চাকরি করব না, আমি কমিশনার থাকতে চাই। ঢাকা মহানগরে আপাতত চলতে পারবে ব্যাটারি চালিত রিকশা। চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। বিকেলে এই আদেশ দেয় চেম্বার আদালত। এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। এর আগে সকালে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সংকট সমাধানে ডিএমপির সঙ্গে বৈঠকও করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার বেলা ৩টার দিকে এ আদেশ দেয়া হয়। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন চালকরা। আমাদের চলার একটা সিদ্ধান্ত দিতে হবে। যদি পুলিশ আবার দরবার করে শাহজাদপুর যাইতে পারবো না, পুলিশ প্লাজার আসতে পারবো না, তাহলে আমাদের ওই রায় আমরা মানি না। আমাদের তো একটা পেট আছে, আমাদের যদি একবারে যদি বন্ধ করে দেয় তাহলে তো আমরা অচল হয়ে যাব। এর আগে সকালে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের চেষ্টা করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় তারা বিক্ষোভ করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক ছাড়েন তারা। এদিকে সংকট সমাধানের অংশ হিসেবে সোমবার সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। চাঁদাবাজরে যেহেতু আমরা চাঁদা দেই, সরকারি আওতায় যদি নেয়, আমরা চাই সরকারের আমাদের আয়ের থেকে একটা অংশ দিতে, আমাদের বৈধকেরা দেহ, আমাদের টাকা দিয়েও দেশের উন্নত হোক। যাত্রাবাড়ি অঞ্চলে কালকে মাইকিং হয়েছে, 2টা পয়েন্ট বলে দেওয়া হয়েছে, এই 2 পয়েন্ট এসে টোকেন নিয়ে যেতে বলা হয়েছে। এটা কারা, এটা চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, আমার কাছে খালি নিয়ে আসেন, অ্যাকশন না পান আমাকে বললেন। বিকেলে হাইকোর্টের রুল স্থগিত করে চেম্বার আদালত। আমার মূল বক্তব্য ছিল একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা হয়। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এই খবরে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় সনাতন ধর্মাবলম্বীরা। এখন এখানে লক্ষ লক্ষ জনতা ছিল, তো সেই লক্ষ লক্ষ থেকে যদি কেউ কোনো দুষ্কৃতি করেও থাকে, সেই দুষ্কৃতি তো তার উপরে সে চাপতে পারে না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়াজ হয়ে রাজপথে নেমেছি, আমরা এখানে লিডারশিপের জন্য রাজপথে নামি এবং আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তার বিরুদ্ধে কি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি, বিনা শর্তে মুক্তি এবং আজকে শাহবাগে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দ্রুতভাবে যাতে গ্রহণ করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ হয়েছে। চট্টগ্রাম নগরীর জামাল খানের চেরাগি মোড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বীরা। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। এ সময় সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই দাবিতে নারায়ণগঞ্জ শহরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়াও মৌলভীবাজার, লালমনিরহাট ও নাটোরেও বিক্ষোভ মিছিল হয়। ফারহানা জুথি,
ডিবিসি নিউজ, ঢাকা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার রাতে ইসরায়েলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর যুদ্ধবিরতির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও যুদ্ধবিরতির প্রস্তাবটিতে এখনও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়নি। আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনার পর ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদন মিললে তবেই তা কার্যকর হতে পারে। তবে যুদ্ধবিরতি প্রস্তাবের মূল নীতিগুলোকে অনুমোদন দিয়েছে তেল আবিব। সম্ভাব্য মার্কিন প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হেজবুল্লাহ। প্রস্তাবে উল্লেখ করা হয়, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। শীতকালীন ঝড় বার্টের আঘাতে বিপর্যস্ত যুক্তরাজ্য। ভূমিধসের পাশাপাশি প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। এতে প্রাণ গেছে 5 জনের। ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে প্লাবিত হয়েছে কয়েকশো ঘরবাড়ি। ঝড়ের কারণে যান চলাচল ব্যাহত লন্ডনে। যাত্রীরা আটকা পড়েছেন স্টেশনগুলোতে। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে শতাধিক জায়গায় বন্যা সতর্কতা জারি করেছে জরুরি পরিষেবা দপ্তর। লন্ডন সিটি বিমানবন্দরে রবিবার কমপক্ষে 15টি ফ্লাইট বাতিল করা হয়। এ পরিস্থিতি থেকে বহুমুখী বিপর্যয় অভিহিত করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখার নতুন কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিসের কাছে লো কর্নফ এর একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহিন আহমেদ মোরল। সহসভাপতি মতিয়ার রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুর রহমান সহ অন্যান্যরা। মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ আলী জানান, রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং ভিআইপি পিঠাঘরের বলরুমে কমিউনিটি নেতা ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদের নেতৃত্বে ও এসএম বশির আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুত পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সহ প্রবাসীদের অন্যান্য সমস্যা সমাধানের দাবি সহ দূতাবাসে প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা ইসমাইল হোসেন সহ অনেকেই। কাতারে মদিনা খলিফাতে শুভ উদ্বোধন করা হয়েছে ফুড পার্ক ডাইন্স রেস্টুরেন্ট। আমিন ব্যাপারী জানান, ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাতারি স্পন্সর মোহাম্মদ আমির, এমবি আল কাবি, আকাশ মিডিয়া ভবনের পরিচালক ইএম আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা। রাষ্ট্রদূত উদ্যোক্তাদের স্বাগত জানিয়ে বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি বাংলাদেশের ইমেজ তুলে ধরতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।